হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অনুভূতি সুপ্ত করে লেখিকা কায়নাত আফরিন মাইশা পর্ব ৩। আদ্রাপের কথা শুনে চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায় মেহেরের। হঠাৎ ওকে এত কাছাকাছি অনুভব করাতে মেহের যেন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। আমতা আমতা স্বরে বলে ওঠে, মানে কি 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 সত্যি কথা করতে চাও? আদ্রাপ বুঝেছে এবার হয়েছে কাজ। এমন একটা দস্যু মেয়েকে নিয়ন্ত্রণে আনার জন্য এর থেকে ভালো উপায় আর পাবে না। মেহেরের মুখের কাছে ঝুঁকে কিছুটা তীক্ষ্ণ গলায় বলে ওঠে, তুমি তো বলেছিলে যে তুমি কচি খুকি না, তাহলে এতটুকু কথাও বুঝতে পারো না? তুমি তো ওদের কাছে আমাদের বাসরের গল্পই শোনাচ্ছিলে। তো আমি এই কাজটা প্র্যাকটিক্যালি করে দেখাবো নাকি? একটুও না। মেহের এই কথাটা এতই জোরে বলল যে আদ্রাপের কানের পর্দা তো ছিঁড়ে যাওয়ার উপক্রম। মেহেরের চোখগুলো তো ভয়ে কুঁচকে গিয়েছে। আদ্রাপ এবার একটা ঠোঁট কামড়ানো হাসি হেসে বলে, নেক্সট টাইম যে কোনো উদ্ভট কাজ করতে আমি তোমাকে না দেখি, না হলে কি হবে তা তো ভালো করেই জানো। এখন লক্ষ্মী মেয়ের মতো নিচে চলো। এ কথা বলে চিঠি বাজাতে বাজাতে আদ্রাপ চলে যায়। মেহেরও এতক্ষণে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এই ছেলেটা যতই শান্ত হোক না কেন, মাথায় ভয়ঙ্কর সব বুদ্ধিগুলো কিলবিল কিলবিল করে। মেহের তো চেয়েছিল এই আদ্রাপের শান্তশিষ্টতার সুযোগ নিয়ে অতিষ্ঠ করে ফেলতে, কিন্তু সেদিকে হলো উল্টো। বরং আদ্রাপই ওর অবস্থা কাহিল করে দিল। বিকেলের দিকে নাদিয়া ওর বরকে নিয়ে নিজের বাড়িতে এসেছে। বিয়ে হওয়ার পরেই দিনই বরকে নিয়ে নিজের বাড়িতে আসতে লাগে, এটা এহসান বাড়ির এক প্রকার নিয়ম। নাদিয়াকে ফিরে আসতে দেখে মেহের খুশি। এবার দেখে কে যতই এখন ওর ননদ হোক না কেন, সবার আগে বেষ্টু বলে কথা। ড্রয়িং রুমে সবাই এক মনে বসে খুশি আলাপচারিতা চালাচ্ছে, তবে নাদিয়া আর মেহের সে আলাপচারিতার ধার কাছেও নেই। নাদিয়ার নিজের প্রাক্তন ঘরেই দুজনে বসে হাসি ঠাট্টায় মেতে আছে। মেহের তো খুশিতে ডগবগিয়ে বলে ওঠে, দোস্ত, তোর বাসরটা কেমন হলো রে? নাদিয়া আর আদ্রাপ দুজনের স্বভাব বরাবরই শান্তশিষ্ট ধরনের, তবে নাদিয়া যেমন একটু বোকাশোকা টাইপের, তাই মেহেরের উদ্ভট কথায় মাঝে মাঝে লজ্জায় একেবারে নুয়ে পড়ে। হঠাৎ মেহেরের এমন প্রশ্ন শুনে নাদিয়া তো লজ্জায় লাল হয়ে গেছে। আর মেহেরকেই দেখো, কি সুন্দর বানানো বাসর কাহিনী মানুষকে শোনায়। নাদিয়া মিহি গলায় বলে ওঠে, সে মিহু, এসব কথা না তোরে বলছি, আমারে জিজ্ঞাসা করবি না? নাদিয়ার এ কথা শুনে বিরক্তি প্রকাশ করে মেহের। এই মেয়েটারে জীবনেও শুধরাতে পারল না সে। প্রকুশকে মেহের বলে ওঠে, এত লজ্জা কই রাখস রে নাদিয়া? আমি তো আমারে বলতে সমস্যা? এখন কিন্তু তুই আমার ভাইয়ের বউ, ভাবি। আচ্ছা, আগে তোর ঘটনা বল না। গতকাল কে জানে কি হলো? আঙ্কেল আর আব্বু মিলে হুট করে তোর আর ভাইয়ের বিয়ে ঠিক করিয়ে দিল। সব ঠিক আছে তো? মোটেও না। তোর খাটাস ভাইটা আমার জীবন তেনা তেনা করে দিছে। জানোস, আজ সকালে ওই বদপলায় আমারে বাথটাবে ফেলে দিছিল। আদ্রাপ ভাই এমনি এমনি এমন করেনি। আগে তুই বল, তুই কিছু করেছিলি? সন্ধিহান কণ্ঠে বলে ওঠে নাদিয়া। মেয়ের এদিক ওদিক তাকিয়ে বলে ওঠে, ইয়ে, আসলে ওনার গায়ে এক মুখ পানি ঢেলেছিলাম। আমিও তো বলি, আদ্রাপ ভাইরে যেমন আমি চিনি, তোরে তার থেকে আরও ভালো করে চিনি। সে যে এমনি এমনি তোরে বাথটাবে ফেলাই নাই, তো আমি বুঝেই গিয়েছিলাম। এই যে বিয়ে হলো একদিনও হয়নি, আর তুই আমার সাথে টিপিক্যালি ননদ টাইপ বিহেভ শুরু করে দিছস। এটা কিন্তু ঠিক না। নাদিয়া কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকে মেহেরের দিকে। এই মেয়েটা ছোটোবেলা থেকেই এমন। ওর সাইডে কেউ কথা না বললে সবসময় এমন করতো। কিছু একটা ভেবে নাদিয়া ছোট ছোট চোখ করে বলে ওঠে, আমার তো ভাইয়ের থেকে তোর জন্য বেশি মায়া লাগছে রে। তোরে সাইজ করতে ভাইয়ের যদিও কাঠখড় পোড়াতে হবে, তবেই তোরে সাইজ করতে পারবো। ভাই যে কত স্ট্রিক্ট আমি জানি। নাদিয়ার কথা শুনে মেহের ভ্রু কুঁচকে ফেলে। কেননা আদ্রাপের নামটা শুনলে মেহেরের কেমন যেন পিত্তিটা জ্বলে ওঠে। আল্লাহর ওয়াস্তে তোর ভাইটার নাম এখন আমার সামনে নিবি না, নইলে নইলে কি? হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে থমকে যায় মেহের। ক্রমাগত ঢোক গেছে সে। যদি আদ্রাপ থাকে তবে তো মেয়ের শেষ। আয়তাল কুরসি পড়তে পড়তে মেহের পিছনে ফেললে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। নাদিয়ার হাজবেন্ড সাদাত ভাইয়া দাঁড়িয়ে আছে দরজার হেলান দিয়ে।
মেহেরকে পিছনে ঘুরতে দেখে বলে ওঠে, আমার একমাত্র আদরের বউয়ের একমাত্র বড় ভাইয়ের বদনাম করা হচ্ছে বুঝি? সাদাতের মুখে আদরের বউ কথাটা শুনে বেচারি নাদিয়ার তো গালগুলো টমেটোর মতো হয়ে গেছে। মেয়ের একটা মেকি হাসি দিয়ে বলে, অভ্যেস করে নাও ভাইয়া, এ আর তেমন কিছু না। তবে আমি এখন একটু কনফিউশনে আছি। এতদিন তো তোমায় শালিকা বলেই জানতাম, কিন্তু এখন তো তোমায় মনে হয় ভাবি বলতে হবে। আমায় নাম ধরেই তো ডাকতে পারেন ভাইয়া। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন আমি যাই, আর আপনারা রোমান্স শুরু করতে পারেন। এ কথাটা বলেই মেহের উঠে চলে যায় ওদের রুম থেকে। নিজের রুমে স্টাডি টেবিলে বসে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে আড্ডা ব্যস্ত। প্রায় 1 ঘন্টা ধরে মেহের ওর দিকে উঁকিঝুঁকি দিচ্ছে, কিন্তু আদ্রাপের যেন সেদিকে কোনো হেলদোল নেই। অনেকটা অধৈর্য হয়ে পড়ে সে, কেননা একজন চঞ্চল মেয়ের এতক্ষণ নীরব থাকা মোটেও সহজ কোনো বিষয় নয়। মেহের এবার আদ্রাপের কাছে গিয়ে বলে ওঠে, আদ্রা ভাই। আদ্রাপ নিশ্চুপ ফাইল চেক করতে ব্যস্ত। মেয়ের কিছুক্ষণ চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে থাকে, কোনো উত্তর না পেয়ে আবার বলে ওঠে, আরে ও আদ্রাপ ভাই, এক থাপ্পড়ে তোমার সব দাঁত ফালায় দেব। তোমার কোন জন্মের ভাই লাগে আমি? মেহের এই কথাটা বুঝতে প্রায় 2 মিনিট লাগলো। আদ্রাপ কাজ করতে করতে কথাটা এত গম্ভীরভাবে বলছিল যেন কেউ বলতে পারবে না এটা থ্রেট ছিল নাকি অন্য কিছু। এত ইউনিক স্টাইলে ধমকানোর স্টাইল মেহের কাছে অনেক চোখ ধাঁধানোর মতো মনে হলো। ঠোঁট উল্টে সে বলে ওঠে, আরে আগের অভ্যাসটাই রয়ে গিয়েছে। আদ্রাপ এবার চেয়ার থেকে উঠে মেহেরের কাছে গিয়ে দাঁড়ায়। মাথাটা মেহেরের মুখের দিকে হালকা ঝুঁকিয়ে বলে ওঠে, বুঝতে পেরেছি, আমায় দেখে হাজব্যান্ড হাজব্যান্ড টাইপ ফিলিং আসছে না তোমার, বাট তোমায় দেখে তো আমার বউ বউ ফিলিং আসছে, বিকজ আমার ফার্স্ট কিসটা তুমি দিয়েছিলে। এখন আমিও না হয় দেই, তারপর আমায় দেখে হাজব্যান্ড হাজব্যান্ড ফিলিং আসবে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ। গল্প অনুভূতির সুপ্ত কোণে লেখিকা কায়নাত আফরিন মাইশা পর্বচায়। মেহের এবার পিছাতে পিছাতে এক প্রকার দেওয়ালের সাথে ঠেকে গেছে, আর আদ্রাপ গম্ভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মেহেরের দিকে। শ্যাম বনের ছেলের এমন গম্ভীর দৃষ্টির জালে মেহেরের চোখ যেন আটকে গেছে। তবুও সে আপ্রাণ চেষ্টায় মগ্ন হয়ে দৃষ্টিকোণ থেকে আস্তে করে সরে আসার জন্য এক পাশ দিয়ে সরে আসতেই আদ্রাপ হাত দিয়ে ওকে আটকে দেয়। মেহের এবার যায় কোথায়? ক্রমাগত শুকনো ঢোক গেলার ব্যর্থ প্রচেষ্টা মেহেরকে প্রয়োগ করতে দেখে একটা অদ্ভুত হাসি হাসে আদ্রাপ। মেহেরের কানের কাছে ফিসফিসে বলে ওঠে, আজ আর কিছু বললাম না, নেক্সট টাইম তুমি যদি আমার ভাই বলে ডাকো তার ফলাফল কিন্তু খুবই ভয়ঙ্কর হবে, সো বি কেয়ারফুল মিহু। আদ্রাপের গম্ভীরভাবে ফিসফিসানোর ধরন দেখে চোখ ছোট ছোট করে ফেলে মেহের। ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলে ওঠে, কসম আল্লাহর, আর জীবনে তোমার ভাই বলবো না। এখন তো আমারে যেতে দাও জামাই। আদ্রাপের কাছ থেকে ছাড়া পেতেই ঝড়ের গতিতে রুম থেকে বেরিয়ে পড়ে মেহের। এতক্ষণ কেউ যেন ওর বুকে পাথর চাপা দিয়ে রেখেছিল। যদিও আদ্রাপকে ওর কখনোই পছন্দ ছিল না, কেননা মেহের হলো চঞ্চল প্রকৃতি, যে নিজের চঞ্চলতা দিয়ে সবাইকে মাতিয়ে রাখে। আর আদ্রাপ হলো ওর পুরোটাই উল্টো, শান্তশিষ্ট চুপচাপ স্বভাবের। তাই মেহের এত কিছু করার পরেও সহজে রাগে না সে। কিন্তু যখন এর উদ্ভট কাণ্ডের মাত্রা পেরিয়ে যায় তখনই সে মেহেরকে শাস্ত করে, যা মেহেরের মোটেও পছন্দ না। কিন্তু আদ্রাপের প্রতিটা মুভমেন্ট ছোটোবেলা থেকেই ওর কাছে চোখ ধাঁধানোর মতো মনে হতো। আগে নাদিয়ার সাথে দেখা করার জন্য প্রায় এ বাড়িতে আদ্রাপের সাথে দেখা হয়েছে কেউ, কিন্তু আদ্রাপ সবসময় নাদিয়ার সব ফ্রেন্ডসদেরই এড়িয়ে চলতো, যার কারণে আদ্রাপ সম্পর্কে তেমন ভালোভাবে অবগত হতে পারেনি সে। কিন্তু এখন আবারও অদ্ভুত কারণে আদ্রাপের মতো শান্তশিষ্ট মানুষের প্রতি মায়া নামক অপ্রত্যাশিত অনুভূতির জন্মেছে মেহেরের। ওকে নিজের কাছে অনুভব করলেই যেন সকল ভাবনাগুলো গোলমেলে হয়ে যায়। কেন? তার উত্তর মেহেরের কাছে এখন নেই। সন্ধ্যার সময় রান্না করে নিজের শাশুড়ির সাথে চা বানালেন আমেজ নিয়ে গল্পের আসর জমিয়েছে মেহের। ছোটোবেলা থেকেই এই মানুষটাকে নিজের বেস্ট ফ্রেন্ড নাদিয়ার থেকেও বেশি ভালো লাগে মেহেরের, কারণ অনুয়ানটি খুবই বন্ধুসুলভ আর মিশুক স্বভাবের। মুখে সর্বদা এক প্রকার যেন মিষ্টি হাসি ঝুলেই থাকে।
অন্যান্য টিপিক্যাল মাদের তুলনায় উনি বেশ অন্যরকম বলেই তাকে মেহেরের বেশ পছন্দ। আন্টি, দেখো তো চাতে চিনি হয়েছে কিনা। মেহেরের এই প্রশ্নের জন্য ভিমরি খেয়ে পড়ে অনু বেগম। কটাক্ষ গলায় বলে ওঠে, এই মেয়ে, দেব এক থাপ্পড়। তোমায় আমি সবসময় বলেছি যে তুমি আমার মেয়ের মতো, তবুও তোমার মুখে কখনো আন্টি ছাড়া আর কিছু শুনলাম না। আর তুমি এখন আমার ঘরের বউ, আর এখনও তুমি আমায় আন্টি বলে ডাকবে? কটাক্ষ গলায় কথাগুলো বললেই সেখানে অভিমানের সুর মেহের স্পষ্ট দেখতে পাচ্ছে। আলতো হেসে সে প্রত্যুত্তর দেয়, আচ্ছা সরি, আর কখনো তোমায় আন্টি বলবো না। কত কিউট তুমি, আমি বুঝলাম না তোমার ছেলে মেয়েগুলো কেন এমন কচু পাতা টাইপ হলো, একেবারে রসকসহীন। মেয়ের কথা শুনে হেসে দেয় অনু বেগম। রান্নাঘরে কাঠের তাক থেকে টোস্ট বিস্কুটের বক্স বের করতে করতে মেহেরের উদ্দেশ্যে বলে, ওরা দুজনেই অবশ্য ওর বাবার মতো হয়েছে। নাদিয়া তো তোমার সাথে মিশে একটু দুষ্টুমি মজলিসে মেতেছিল, কিন্তু আদ্যাপ কখনোই এমন ছিল না। কিন্তু মন থেকেও অনেক ভালো। ভালো না চাই, বেশ শরমের হিডেন সফটওয়্যার ওর মধ্যে আগে থেকে ইনস্টল করা ছিল মেহের মনে মনে। রাত গভীর হওয়ার সাথে সাথে মেহেরের চোখের ঘুম যেন ধীরে ধীরে চলে যাচ্ছে। আদ্রাপও একটু জরুরি কাজে বাইরে থেকে এসে সেই যে ল্যাপটপ নিয়ে বসেছিল, চারদিকে আর কোনো হুঁশজ্ঞান নেই। একরাশ বিরক্তি নিয়ে 1 ঘন্টার মধ্যে রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসটি পড়ে ফেলল। কিন্তু এখনও আদ্রাপকে সেই আগের জায়গাটিতে দেখে ভ্রু কুঁচকে ফেলে সে। কারো সাথে এখন যদি মেহের কথা না বলে সত্যি দম বন্ধ হয়ে মরে যাবে সে। শেষ পর্যন্ত অধৈর্য হয়ে আদ্রাপের কাছ থেকে ল্যাপটপটি কেড়ে নিয়ে এসে আদ্রাপ হঠাৎ মেহেরের উদ্ভট কাণ্ডে খানিকটা হতভম্ব হয়ে যায়, যার রেশটি ওর চশমার ভিতর দিয়ে স্পষ্ট দেখতে পারছে মেহের। আদ্রাপের সবসময় কাজ করতে গেলে চশমার প্রয়োজন হয়, আর যখন ও চশমা পরে ওকে দেখতে মেহেরের কাছে চরম লাগে। তাই হঠাৎ আদ্রাপের চশমা ভেদ করে নজর কাড়া সেই দৃষ্টি দেখে মেহেরের বিরক্তিটা কেমন করে যেন পাল্টে যায়। আদ্রাপ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাজ করছি তো আমি, এভাবে ল্যাপটপ নিলে কেন? মেহের নিশ্চুপ, তার অনুভূতিটা যেন গুলিয়ে গিয়েছে। কোনো মতে আমতা আমতা করে বলে ওঠে, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? কতক্ষণ ধরে এমন করে বসে আছি, আর তুমি তো সেই যে ল্যাপটপ নিয়ে বসেছো আমার দিকে চোখ তুলেও তাকাচ্ছ না। তো আমি এখন কি করতে পারি? আদ্যাপের তীক্ষ্ণ চাহনি দেখে আবার চুপসে গিয়েছে মেহের। কিছুক্ষণ নীরবতা পার হওয়ার পর মেহেরে কোনো প্রত্যুত্তর না পেয়ে আদ্রা বলে ওঠে, আচ্ছা, আমি এখন আর কাজ করব না। তোমার ভাল লাগছে না তাই তো? আর আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে, তাই তুমি এখন আমার মাথা টিপে দাও। কি? আদ্যাপ চট করে খাটে শুয়ে পড়ে, এমন ভাব করছে যে এই মুহূর্তে প্রচণ্ড ক্লান্ত সে। মিহি গলায় সে বলে ওঠে, দেখো মিহু, মাথাটা আমার এখন প্রচণ্ড ব্যথা। তাছাড়া তোমারও ভালো লাগছে না, তাই এখন গুড গার্লের মতো আমার মাথা টিপে দাও জলদি। মেহেরকে এখন কোনো হতাশগ্রস্ত থেকে কোনো কম কিছু মনে হচ্ছে না। মিনমিনে সে বলে ওঠে, আল্লাহ জানে কতক্ষণ আমার দিয়ে এই ব্যাটায় মাথা